গতকালের মতো মনে হচ্ছিল আমি কলেজের প্রি মেডিকেশনে ছিলাম এবং ডাক্তার হওয়ার যাত্রা শুরু করতে আগ্রহী। আমি আপনাদের সাথে কিছু বাস্তবতা শেয়ার করতে চাই যা আপনারা হয়তো জানেন না। আমি ডাক্তার হওয়ার আগে এই বিষয়গুলি জানতে চাই। কি হচ্ছে বন্ধুরা? প্রথমে আমি এই বলে শুরু করব যে মেডিকেল স্কুলটি অসাধারণ। কিছু দিক থেকে আমি কলেজের চেয়েও বেশি উপভোগ করেছি। মেডিকেল স্কুলের অনেক ফলপ্রসূ দিকগুলির মধ্যে একটি হল মানবদেহ সম্পর্কে আপনি যে আকর্ষণীয় তথ্য শিখবেন। মাত্র 4 বছরে এটি অনেক তথ্যের মধ্য দিয়ে যেতে হবে। তৃতীয় বর্ষের শেষে স্টেপ 2C নেওয়ার পর আপনি সম্ভবত আপনার মেডিকেল জ্ঞানের শীর্ষে পৌঁছাবেন, যার পরে সবকিছুই নিম্নমুখী। চতুর্থ বর্ষে আপনি যে ক্ষেত্রের দিকে যেতে চান তার দিকে বিশেষজ্ঞতা অর্জন শুরু করবেন। তোমার জ্ঞান আর বিস্তৃত থাকবে না, বরং তোমার পছন্দের ক্ষেত্রে আরও বিশেষজ্ঞ হয়ে উঠবে। প্রশস্ত এবং অগভীর থেকে সংকীর্ণ এবং গভীরে, এভাবেই তোমার জ্ঞান পরিবর্তিত হয়। দ্বিতীয় নম্বর, নার্সরা তোমার সেরা বন্ধু হতে পারে অথবা সবচেয়ে খারাপ শত্রু। আমি ভাগ্যবান যে আমি কখনো অন্তত আমার জ্ঞানের দিক থেকে কোনো নার্সের খারাপ দিকে যাইনি। তবে আমি এমন অনেক সহকর্মী এবং সহপাঠীকে দেখেছি যারা আছে। একজন মেডিকেল ছাত্র এবং বাসিন্দা হিসাবে নার্সরা আপনার সেরা বন্ধু হতে পারে। যদিও নার্সদের আপনার চেয়ে বেশি চিকিৎসা জ্ঞান থাকবে না, তাদের প্রায়শই অনেক বেশি অভিজ্ঞতা থাকবে। এবং যখন তুমি ক্লিনিক্যাল রোটেশনে নতুন অথবা সবেমাত্র রেসিডেন্সি শুরু করলে, এটি এমন কিছু যার আপনার অভাব রয়েছে। তাদের ভালো দিকে থাকুন এবং তুমি খুশি হবে তুমি করেছিলে। যদিও তা তোমার ভুল ধরতে সাহায্য করে অথবা তোমাকে তুচ্ছ বিষয়ে না নিয়ে যেতে চাও, তারা আপনার জীবনকে অনেক সহজ করে তুলতে পারে। অন্যদিকে যদি তুমি তাদের খারাপ দিকে থাকো, তাহলে তুচ্ছ বিষয় নিয়ে অবিরাম আলোচনার প্রত্যাশা করো এবং সেগুলো যদি তোমাকে খারাপ দেখায় তাহলে অবাক হইও না। তৃতীয়, মানুষের দক্ষতা থাকা আবশ্যক, যার মধ্যে রয়েছে জনসাধারণের সাথে কথা বলা। অনেকের মতোই জনসাধারণের সাথে কথা বলা আমার সবচেয়ে বড় ভয়ের মধ্যে একটি। আমি এই তথ্যে সান্ত্বনা পেয়েছি যে একজন ডাক্তার হিসাবে আমাকে বড় দর্শকের সামনে কথা বলতে হবে না, তাই না? আসলে জনসাধারণের সাথে কথা বলা এবং অন্যান্য সামাজিক দক্ষতা চিকিৎসা দলের নেতা এবং একজন কার্যকর চিকিৎসক হওয়ার জন্য প্রয়োজন। যদি তুমি জনসাধারণের সাথে কথা বলতে ঘৃণা করো, তাহলে চিন্তা করো না, আমিও একসময় তাই করতাম। কিন্তু আমি জনসাধারণের সাথে কথা বলার ভয়ে কাটিয়ে উঠেছি এবং এমনকি মেডিকেল স্কুলে পড়ার সময় এটি উপভোগ করতেও পেরেছি। সেই যাত্রার বিবরণ আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি পৃথক ভিডিওতে পোস্ট করা হবে। নিচের বর্ণনায় লিঙ্ক। চিকিৎসা ক্ষেত্রে প্রবেশের পর সম্মেলনে আমার গবেষণা উপস্থাপনের সময় আমি শত শত প্লাস্টিক সার্জনের সামনে কথা বলেছি। এটি আমার জনসাধারণের সাথে কথা বলার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সার্জন ব্যক্তিত্বরা সবচেয়ে ক্ষমাশীল নন। তবে এটি কেবল গবেষণা সম্মেলন নয়, আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে তথ্য পৌঁছে দিতে হবে, যেমন গ্রুপ লার্নিং পরিস্থিতিতে অথবা একজন চিকিৎসক হিসাবে আপনার নেতৃত্বাধীন মেডিকেল টিমে, এবং শিক্ষামূলক সময়কালে সহকর্মী বা শিক্ষার্থীদের পড়ানোর সময়ও। 4 নম্বর, সমস্ত বিশেষজ্ঞতাই সমানভাবে তৈরি করা হয় না। ঔষধের মধ্যে সুন্দর জিনিসগুলির মধ্যে একটি হল ক্ষেত্রের বৈচিত্র্য। একজন প্লাস্টিক সার্জন বা প্যাথোলজিস্ট এবং এর মধ্যে সবকিছু হতে হলে আপনাকে মেডিকেল স্কুলের মধ্য দিয়ে যেতে হবে। এই কারণে চিকিৎসা অত্যন্ত নমনীয় এবং বেশিরভাগ মানুষ তাদের পছন্দের একটি বিশেষজ্ঞতা খুঁজে পেতে পারে যা তাদের ব্যক্তিত্বের সাথে মানানসই। তবে বলা হচ্ছে, কিছু বিশেষজ্ঞতা হাসপাতালের বাইরে আপনার জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, অস্ত্রোপচারের বিশেষজ্ঞতাগুলি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা কঠিন করে তোলে, বিশেষত যদি আপনি নিউরোসার্জারির মতো কিছুতে যান অথবা ট্রমাতে যান। দীর্ঘ এবং অপ্রত্যাশিত ঘণ্টা প্রত্যাশা করুন। অন্যদিকে কিছু বিশেষজ্ঞতায় শিফট কাজ থাকে, যা আপনার সময়কাল স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে, যেমন জরুরি চিকিৎসা।
অন্যান্য বিশেষজ্ঞতা যেমন প্রাথমিক যত্নের ক্ষেত্রে আরও মানসম্মত এবং পূর্বাভাসযোগ্য কাজের সময়। এমনকি একজন মেডিকেল ছাত্র হিসাবেও বিশেষায়িত রেসিডেন্সিতে প্রবেশের আগেও আপনি যে বিশেষজ্ঞতার সাথে মিলিত হতে চান তা আপনার জীবনযাপনকে নির্দেশ করবে। একটি শক্ত প্লাস্টিক সার্জারি প্রোগ্রামে মিলিত হওয়ার সুযোগ পেতে আমাকে অন্যান্য বিশেষজ্ঞতায় যাওয়ার আমার সহকর্মীদের তুলনায় অনেক বেশি চেষ্টা করতে হয়েছিল। এর অর্থ ছিল আমার সমস্ত ঘূর্ণনে টপ গ্রেড, আমার স্টেপ এবং শেলফ পরীক্ষায় টপ স্কোর এবং যত বেশি সম্ভব গবেষণা প্রবন্ধ প্রকাশ করা। এজন্য আমাকে লক্ষ্যও করতে হয়েছিল। সুষম জীবনযাপন করা একটি চ্যালেঞ্জ ছিল। মেডিকেল স্কুলে আমার 2 বন্ধু ছিল যারা জিমে পশু ছিল। তারা প্রতিদিন 2 ঘন্টা লিফটিং করত এবং উভয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং এমনকি পোডিয়াম ফিনিশও করেছিল। দুজনই অর্থোপেডিক সার্জারিতে প্রবেশের জন্য প্রস্তুত ছিল। বড় আশ্চর্য, তাই না? কিন্তু তাদের ফিটনেসের প্রতি নির্দেশনার ভারসাম্য বজায় রাখা কঠিন ছিল একজন টপ ছাত্র হওয়ার জন্য প্রয়োজনীয় সময় এবং চেষ্টার সাথে। শেষ পর্যন্ত অর্থর মতো ক্ষেত্রের জন্য দুজনই যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল না এবং তারা পারিবারিক চিকিৎসা এবং চক্ষু বিজ্ঞানের সাথে মিলিত হয়েছিল, যা দুটি যথেষ্ট কম প্রতিযোগিতামূলক। আমি আমার টপ 5টি প্রতিযোগিতা নিয়ে আলোচনা করি কোন বিশেষজ্ঞতাগুলো সবচেয়ে কঠিন যাতে প্রবেশ করা যায়। 5 নম্বর হল তুমি মৃত্যু এবং কষ্টকে আবারও দেখবে। মানুষের সবচেয়ে অন্ধকার এবং কঠিন সময়ে তাদের যত্ন নেওয়া একটি বিশেষ সুযোগ। এই পরিস্থিতির একটি বাস্তবতা হল মৃত্যুর সাথে মোকাবিলা করা। এটি তোমার জন্য কঠিন হবে এবং পরিবারের জন্যও কঠিন হবে, তবে মৃত্যুর সাথে মোকাবিলা করার তোমার অভিজ্ঞতায় একটি আশার আলো রয়েছে। 2019 সালের বছরের শুরুতে আমার দাদি মারা গেছেন। আমি দুঃখী ছিলাম। একজন ডাক্তার হিসাবে আমার একটি অনন্য দৃষ্টিভঙ্গি আছে। হাসপাতালে মৃত্যুর অভিজ্ঞতা থেকে শুরু করে আমার মেডিকেল স্কুলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা, ছোট দলে যখন শ্বাস বাতাস হয়ে যায় এবং মরণশীল হওয়া এর মতো বই পড়া পর্যন্ত আমার জীবন এবং মৃত্যুর আরও পরিণত এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা ছিল। অনেক পৈতৃক ভীতিকর হাসপাতাল কক্ষে ট্রমাটিক পরিস্থিতিতে মারা যায় যাতে যে কোনো মূল্যে জীবন দীর্ঘায়িত করা যায়, এমনকি তাদের জীবনের মানের মূল্য দিয়েও। আমার দাদি যখন 89 বছর বয়সে মারা গেলেন তখন তিনি তার নিজের বাড়িতে আরামে ছিলেন, তার পরিবার এবং প্রিয়জনদের দ্বারা ঘিরে ছিলেন। তিনি ঘুমের মধ্যে শান্তিতে ছিলেন এবং তিনি ডিএনআর ছিলেন, তাই কোনো সিপিআর ছিল না, কোনো পাঁজর ভাঙা ছিল না এবং অনেক কম কষ্টও ছিল না। তিনি একটা ভালো জীবনযাপন করেছিলেন এবং তিনি সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে চলে গেছেন। ডাক্তার হওয়ার আগে এই দৃষ্টিভঙ্গি থাকা আমার পক্ষে স্বাভাবিক ছিল না। এবং 6 নম্বর হল আপনি এখনও অনেক সাধারণ প্রশ্নের উত্তর জানবেন না। আধুনিক চিকিৎসায় আমরা মানব দেহ সম্পর্কে যে পরিমাণ জ্ঞান সঞ্চয় করেছি তা চিত্তাকর্ষক। এটি প্রথম পয়েন্টের সাথে সম্পর্কিত। এটি সত্যিই বিস্ময়কর যে আপনি মেডিকেল স্কুলে কতটা শিখবেন এবং তবুও বুঝতে পারবেন যে আপনি যে শুধুমাত্র পৃষ্ঠতা আঁচড়েছেন। একই সময় এটিও আশ্চর্য যে আমরা কতটা জানি না। আপনি অবিচিকিৎসা ব্যক্তিদের কাছ থেকে অসংখ্য প্রশ্ন পাবেন যার উত্তর আপনি জানেন না। জনগণের ধারণার বিপরীতে ডাক্তাররা এবং আধুনিক চিকিৎসা মানবদেহ সম্পর্কে সবকিছু জানে না। আমি আমার ব্যক্তিগত চ্যানেলে দেখেছেন আমার ক্রোনস রোগ আছে। আমার রোগে আক্রান্ত ব্যক্তির জন্য সর্বোত্তম খাদ্য কি, এর মতো সহজ প্রশ্নের জন্য আমাদের কাছে কোনো উত্তর নেই। আমি বিভিন্ন বিকল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি, উদ্ভিদ ভিত্তিক, গ্লুটেন মুক্ত, নির্দিষ্ট কার্বোহাইড্রেট খাদ্য এবং আরও অনেক কিছু। মূল কথা হল ঔষধে কালো এবং সাদার চেয়েও অনেক বেশি ধূসর অঞ্চল রয়েছে। আপনি লক্ষ্য করবেন যে প্রকৃত বিশেষজ্ঞরা ধূসর অঞ্চলে কথা বলেন এবং বর্তমান চিকিৎসা গবেষণার সীমাবদ্ধতা স্বীকার করেন, বরং অজ্ঞরাই পরমভাবে কথা বলে। উদাহরণস্বরূপ খাদ্য নিন, কিটোজেনিক খাদ্য, প্যালিও খাদ্য, নিরামিষীয় বা উদ্ভিদ ভিত্তিক খাদ্য এবং আরও অনেক কিছুর ভক্ত রয়েছে। পুষ্টির একজন প্রকৃত বিশেষজ্ঞ এবং যিনি সাহিত্যের সমালোচনা করেছেন আপনাকে বলবেন যে প্রচুর পরস্পর বিরোধী তথ্য রয়েছে এবং পুষ্টির গবেষণায় এমন সমস্যায় জর্জরিত যা সত্যকে অস্পষ্ট করে তোলে। তবে ইউটিউবের মন্তব্য দেখুন এবং আপনি অগণিত আবেগপ্রবণ কিবোর্ড যোদ্ধা খুঁজে পাবেন যারা ভালোভাবে জানার দাবি করে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন
তাহলে আপনার আরও 2টি ভিডিও দেখা উচিত। প্রথমটি হল ডাক্তার হওয়ার সুবিধা এবং দ্বিতীয়টি হল মেডিকেল স্কুলে যাবেন না যদি এটি আপনার হয়। যদি আপনি বর্তমানে একজন প্রিমেড বা মেডিকেল স্টুডেন্ট হন, তাহলে মেড স্কুল ইনসাইডার্সের কাছে এমন সম্পদ এবং সেবা রয়েছে যা আপনার আবেদনকে শক্তিশালী করবে এবং একটি মেডিকেল স্কুল বা রেসিডেন্সি প্রোগ্রামে আপনার গ্রহণযোগ্যতা অর্জনের সম্ভাবনা মানসিকভাবে সর্বোচ্চ করে তুলবে। আমরা কুকি কাটার পদ্ধতিতে বিশ্বাস করি না এবং এই কারণেই আমাদের 99%-এরও বেশি সন্তুষ্টির হার রয়েছে। আপনারা জানেন, আমি পুনরাবৃত্তিযোগ্য এবং বাঞ্ছিত ফলাফল তৈরি করার জন্য সিস্টেমগুলোকে অপটিমাইজ করার একজন বিশাল সমর্থক। আমরা আমাদের নিজস্ব সিস্টেমগুলোকে বেশ কয়েক মাস ধরে অত্যন্ত পরিশ্রম সহকারে অপটিমাইজ করেছি এবং আমাদের ফলাফলই তাদের পক্ষে কথা বলে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনি যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে থামস আপের সময় আমাকে জানান এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে মন্তব্য করুন। প্রতি শনিবার সকালে নতুন ভিডিও, তাই যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নিশ্চিত করুন যে আপনি নোটিফিকেশন বেলটি সক্রিয় করেছেন। আপনাদের সকলের প্রতি অনেক ভালোবাসা এবং আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব।